সামনেই বড়দিন, উৎসবের মরশুম, তার আগেই মুক্তি পেয়েছে 4টি বাংলা ছবি। সেই বাংলা ছবিগুলো যথাক্রমে যদি ধরি, ডিপ ফ্রিজ, লক্ষ্মীকান্তপুর লোকাল, পুলিশ এবং দি একাডেমি অফ ফাইন আর্টস। তো এই ছবিগুলো মুক্তি মানে বাংলা ছবির বাণিজ্যে একটা জোয়ার, এমনটাই আশা করা যাচ্ছে, লক্ষ্মী লাভ। তো এই ছবিগুলোর মধ্যে 4টে ছবি মানে কোন ছবিটা বেশি ব্যবসা করেছে এবং ভালো আশানুরূপ ফল করেছে, কত টাকা আয় করলো, সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো তোমাদের সামনে। 4 দিন হলো ছবিগুলো মুক্তি পেয়েছে, এই 4 দিনে কত টাকার লক্ষ্মী লাভ হলো, কত টাকা ব্যবসা করলো, তো সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করছি। আমি সুপ্রিয় রয়েছে তোমাদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো যোগাযোগ করা হয়েছিল প্রেক্ষাগৃহের কর্ণধার এবং ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রেক্ষাগৃহের মালিক শতদীপ সাহা, এসএসআর সিনেমাস, আর হচ্ছে ওদিকে বিনোদিনী, যেটা সাবেক মানে স্টার থিয়েটার, সেই প্রেক্ষাগৃহের মালিক জয়দেব মুখোপাধ্যায়। প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক আবার অরিজিৎ দত্ত। মিনার বিজলি ছবিঘর প্রেক্ষাগৃহের মালিক সুরঞ্জন পাল। লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির প্রযোজক সঙ্গীতা সিং। এরা কি বলছেন? শতদীপ 4টি ছবির মধ্যে এগিয়ে রেখেছেন। আচ্ছা, আমি দি একাডেমি অফ ফাইন আর্টস ছবিটার কথায় পরে আসছি, আমি বাকি ছবিগুলো আগে বলে নিই। মিনার এবং বিজলি ছবি হলের প্রেক্ষাগৃহের মালিক সুরঞ্জনের 2টি প্রেক্ষাগৃহে চলছে বাকি 3টে ছবি দি একাডেমি অফ ফাইন আর্টস ছাড়া। তার মতে তার মধ্যে সবচেয়ে বেশি আয় করছে রামকমল মুখোপাধ্যায় এবং লক্ষ্মীকান্তপুর লোকাল। তারপরের তালিকায় আছে অর্জুন দত্তের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং যে সিনেমাটা ডিপ ফ্রিজ। তো এই সিনেমাটা আয়ের নিরিখে নির্দিষ্ট পরিসংখ্যান দিতে না পারলেও সুরঞ্জন বলছেন দর্শকের কাছে রামকমলের ছবির চাহিদাটা বেশি, মানে উনি ডিপ ফ্রিজ ছবিটার থেকে এই ছবিটাকে এগিয়ে রাখছেন। আর মিনার প্রেক্ষাগৃহেও একই ফলাফল। এবার লক্ষ্মীকান্তপুর লোকালের ব্যবসা প্রসঙ্গে কথা বলছেন প্রযোজক সঙ্গীতা সিংহ। তিনি বলছেন 90টা প্রেক্ষাগৃহে ছবি মুক্তি করিয়েছেন এবং 4 দিনে 11টি শো হাউসফুল হয়েছে। দর্শক আসছেন ছবিটা দেখতে, কিন্তু মানে শো বাড়ানো হচ্ছে, কিন্তু আয়ের নির্দিষ্ট পরিসংখ্যান এখনো তিনি দেননি। জানিয়েছেন 7 দিন না গেলে সঠিক আয় দেওয়া সম্ভব নয়। এদিকে প্রিয়া প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত বলছেন অন্য কথা। তার প্রেক্ষাগৃহে অর্জুন এবং রামকমলের ছবি চলছে, খুব যে ভালো ব্যবসা করছে সেগুলো তেমন আভাস কিন্তু মিলল না তার কথা। অরিজিৎ দত্ত বলছেন, শুনছি রামকমলের ছবি প্রথম সপ্তাহে আমার প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হতে পারে। আমার মতে ছবিটিকে আরো 1 সপ্তাহ চালানো উচিত। কেন এই সিদ্ধান্ত? জবাবে তার বক্তব্য, সম্ভবত আশানুরূপ ফল করছে না, যদিও এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ছবির প্রযোজক সঙ্গীতা। 4টি ছবির মধ্যে আরেকটা ছবি যেটা রাজাচন্দ্রের পুলিশ, টোটা রায়চৌধুরী অভিনীত, সেই ছবিটিতে রাজাচন্দ্রের ওয়াইফ অভিনয় করেছেন পিয়ান, টোটা রায়চৌধুরীর বিপরীতে। তো এই ছবি প্রসঙ্গে মুখে কুলুপ পরিবেশক এবং প্রেক্ষাগৃহের মালিক সভা। পরিচালক এই মুহূর্তে গোয়ায়, বলছেন প্রযোজকের সঙ্গে কথা না বলে এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে পুলিশ ছবিটা খুব একটা আশানুরূপ ফল করছে না, সবার থেকে হাল খারাপ। এবারে আমি লাস্ট যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে যেটা নিয়ে বেশি মানে তুমুল চর্চা হয়েছিল, যে ছবিটা দি একাডেমি অফ ফাইন আর্টস। তো সেই ছবিটা এসএসআর সিনেমার যে কর্ণধার শতদীপ সাহা। আমি যখন প্রেক্ষাগৃহে গেছিলাম, মানে প্রিমিয়ারে গেছিলাম, সেই সিনেমা শতদীপ সাহা প্রযোজকের সাথে আমার কথা হয়েছে। এই সিনেমাটা প্রথমে আইনক্স, পিভিআর চেন এরা নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা বদলে শতদীপ সাহার হাতে গেছে। এসএসআর সিনেমার যে কটা প্রেক্ষাগৃহ আছে সেই কটা সিনেমা হলে ডিস্ট্রিবিউশনশিপ করেছেন শতদীপ সাহা। তো সেই শতদীপ সাহা বলছেন, মানে তিনি সবার থেকে দি একাডেমি অফ ফাইন আর্টস ছবিটাকে এগিয়ে রাখছেন। তিনি বলছেন ইচ্ছা করেই শুরুতে কম প্রেক্ষাগৃহ এবং কম শো নিয়েছিলাম। লক্ষ্য ছিল ভালো ফল করলে প্রেক্ষাগৃহের মালিকরা নিজে থেকেই ছবির প্রতি আগ্রহ দেখাবেন, শো বাড়াবেন, আর সেটাই হচ্ছে। 46টি প্রেক্ষাগৃহ 48টি শো নিয়ে ছবি মুক্তি ঘটিয়েছিলাম। ছবির শো বেড়ে এখন প্রায় দ্বিগুণ, প্রেক্ষাগৃহের সংখ্যাও বাড়ছে। এর ফলে 4 দিনে ছবিটি 10 লক্ষেরও বেশি আয় করে ফেলেছে বলে পরিবেশকের দাবি। লোকমুখে পৌঁছাতে দি একাডেমি অফ ফাইন আর্টস যদি কোটির ক্লাবেও পা রাখে, তাতেও
অবাক হবেন না পরিবেশক সত্যদীপ সাহা। তার এ ধারণা যে প্রথম সপ্তাহান্তের থেকে দ্বিতীয় সপ্তাহে এই ছবি আরো বেশি ভালো ফল করবে। তার যুক্তি, এই ধরনের ছবির কথা লোকের মুখে ছড়ায় বেশি। তো এই ছবিটা 10 লক্ষের বেশি আয় করেছে। এবারে ব্যাপারটা হচ্ছে, এই ছবিটার বাজেট আমি যতদূর শুনেছিলাম 25 লক্ষ টাকা খরচা করে ফেলেছে জয়েব ব্রত এবং তার টিমরা। তারপরে ছবির রিলিজ এবং আরো সবাইকে টাকা খাওয়াতে, হল পরিবেশকদের, তারপরে ছবিটা মুক্তি আটকে দেওয়া, সেখানে অনেক টাকা খাওয়াতে হয়েছে। ইম্পা দাবি করেছিল 8 লক্ষ টাকা দিতে হবে। এটা 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 জানা যায়নি এখনো তারা দিয়েছে কিনা। অবশ্য ওটা প্রমোদ ফিল্মসের সাথে প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, আমি যদি ধরেও নি যে ছবিটার বাজেট 25 লক্ষ থেকে হয়েছিল, এটা হয়তো 50 লক্ষ, কিন্তু ছবিটা এখন পর্যন্ত যা চলছে, এই ছবিটা মানে লোকের মুখে মুখে ছবিটার বেশি মানে আগ্রহ দেখাচ্ছে। দি একাডেমি অফ ফাইন আর্টস ছবির ছকটা আলাদা। ছবিতে আমি আগেও রিভিউ করেছি, ছবিতে দুর্দান্ত পারফরমেন্স আছে, একটা আলাদা টাইপের, মানে দর্শক যে টাইপের সিনেমাগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছিল, এই সিনেমাটা সেই সব সিনেমাগুলো থেকে একটু আলাদা, যেরকমটা 22 শ্রাবণে হয়েছিল। অনেকদিন পর একটা মানে থ্রিলার ফিল্ম দেখতে পেয়েছিল সৃজিত মুখার্জির হাত ধরে। এই সিনেমাটা পাল্প ফিকশন, যেটা বিদেশে হয়, তো অন্যরকম একটা স্বাদ দর্শক পেয়েছে। তো আমার মনে হয় এই ছবির বাজেট কম, এই ছবিটা সব থেকে ব্লকবাস্টার হবে, আমার এটা মত। তোমরা মিলিয়ে নিও, লিখে নিও, এই ছবিটা ব্লকবাস্টার হবেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও। আমি 4টে ছবির মোটামুটি আপডেট দিলাম। তো এবারে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমার তো মনে হয় দি একাডেমি অফ ফাইন আর্টস প্রথম থেকে 1 নম্বরে ছিল, এখন পরেও 1 নম্বরেই থাকবে। তো এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও অবশ্যই কমেন্ট বক্সে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।